দলগুলা কিন্তু আসলে রাজনৈতিক কিছু ধরেন দেশ নিয়ে, দেশের উন্নয়ন নিয়ে কোন রকম অবকাঠামোগত হোক পরিকল্পনা মাফিক কোনো কিছু দেয় না, বলে যে বিএনপি এই বিএনপি সেই, শুধু বিএনপির বদনাম ছাড়া ওইটাই ওদের রাজনৈতিক পুঁজি। আসলে ওনাদের আমার নজরে পড়েন, আপনারা জানেন কিনা যে ওনাদের কারো নজরে কারো মধ্যে এরকম দেখি না যে না আমাদের এই রাষ্ট্র ক্ষমতায় আসলে আমরা এই কাজটা করব, এই জাতীয় কিছু নাই। কিন্তু বিএনপির বেশ কিছু পরিকল্পনা আছে। আমাদের অনেকে রাজনীতি করি, আমরা হয়তো এগুলা ভালোভাবে বলতে পারি না বা ভালোভাবে জানি না। চা দোকান থেকে প্রত্যেকটা মোড়ে মোড়ে আমাদের এই সাধারণ জনগণের সাথে এইগুলা প্রচারণ আমরা অনেক পিছিয়ে আছি। এর মধ্যে আমাদের একটা কাজ হচ্ছে ফ্যামিলি কার্ড। বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে বিএনপি প্রতিটা পরিবারে ক্রমান্বয়ে, একসাথে নয়, কথা বুঝিয়েন কিন্তু ক্রমান্বয়ে প্রতিটা পরিবারের মধ্যে একটা ফ্যামিলি কার্ড দিবে। এই ফ্যামিলি কার্ডের মধ্যে কি সুবিধা থাকবে? এই ফ্যামিলি কার্ডটা হবে ওই ঘরের গৃহিণীর নামে, অর্থাৎ ঘরের জনের মহিলার নামে থাকবে, এবং ওইখানে সুবিধা থাকবে চাল, ডাল, আটা, তেল এই জাতীয় 2 থেকে 3,000 টাকার মূল্যে বা 2 থেকে 2,500 টাকা মূল্যের হয়তো প্রণোদনা আসুক, অথবা চাল ডাল আসুক, অথবা ভর্তুকি দ্রব্যমূল্য দেখ, একটা ফ্যামিলি কার্ড দিবে। একটা ফ্যামিলিতে যদি 2,000-2,500 টাকার পণ্য পায় তাহলে তার জন্য একটু ফ্যামিলিটা একটু সচ্ছল হইব। এই সচ্ছলতার কারণে এটার জন্য বিএনপির চেয়ারপারসন তারেক রহমান এই একটা উদ্যোগ নিয়েছেন, এইটাকে আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করব। তাহলে এটা আমাদের এই অর্থনৈতিক যে যাদের অবস্থা খারাপ তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা অবস্থান না, যে অন্তত এই ফ্যামিলিটা অন্তত না খাই মরবে না, কিছু হোক ভালোবাসে একেবারে কিছু না হোক কিন্তু না খাই মরবে না। এই আমাদের এই ফ্যামিলি কার্ডটা আছে। এরপরে কৃষকদের উন্নয়নের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় এই কৃষকদেরকে মূল্যায়ন করে এসেছে। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরুতেই ক্ষমতার শুরু থেকে চিন্তা করছে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক বাঁচলে মানুষ বাঁচবে। সেই অনুসারে একটা পরিকল্পনা করে আসছে কৃষকদের জন্য একটা কার্ড। এই কৃষকদের কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে সার, কীটনাশক, বীজ, অর্থাৎ কৃষি কাজে এরপরে সেচ থেকে শুরু করে কৃষি কাজে যা যা দরকার আমাদের দল যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে আমাদের জনগণের জন্য এই কাজগুলো করবে। এটা কিন্তু আমাদের জানার দরকার আছে। তাহলে প্রথমে বলছি ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডের মধ্যে কিছু চাল ডাল এই জাতীয় জিনিস 2 থেকে 2,500 টাকা। এরপরে বললাম কৃষি কার্ড। এই কৃষি কার্ডের মধ্যে বীজ, সার, কীটনাশক এই জাতীয় জিনিসগুলো থাকবে। এরপরে আমাদের মাছ, আপনারা সবাই জানেন মাছে ভাতে বাঙালি। এই মাছের জন্য আমরা কিন্তু মাছ চাষ, এবং এখন অনেকে জানেন বন্যা হয়। বন্যা কেন হয়? পানির যেই পানি নিষ্কাশন হয় না, জলাবদ্ধতার কারণে অনেক জায়গায় খালপুরি রয়েছে। রাষ্ট্র আমাদের পূর্বের যারা ক্ষমতায় ছিল তারা এগুলো নিয়ে ভাবে নাই। এখন জিয়া রহমান যে সময় প্রথম রাষ্ট্র ক্ষমতায় আসে, সারা বাংলাদেশে কিন্তু খাল খনন করে কিন্তু উনি সেচের ব্যবস্থা করছে, এবং কৃষিকাজকে উন্নয়নের দিকে নিয়ে গেছে খাল খননের মাধ্যমে। এই নদী, খাল, বিল এবং পরিবেশ রক্ষা বিএনপির পরিকল্পনা। সারা দেশে অন্তত 20,000 কিলোমিটার এরা খাল ও নদী খনন এগুলা করবে, পানি প্রবাহটা নিশ্চিত করবে। মানে পানি চলাচল নিশ্চিত করলে একদিকে বন্যা হবে না, আরেকদিকে হচ্ছে আমাদের ফসল ভালো হবে, আরেকদিকে আমাদের মাছ চাষটা ভালো হবে। এরপরে তিস্তার বাজার, এগুলো আপনারা জানেন, এগুলা রাষ্ট্রীয় ব্যাপার। এগুলা ধরেন তিস্তার বাঁধের কারণে যে আমাদের দেশের মধ্যে বন্যা হয়, এই বানটা নিশ্চিত করবেন। এবং সারা বাংলাদেশে 25 কোটি, 5 বছরে 25 কোটি গাছ রোপণ করবে। এই গাছ রোপণের মাধ্যমে ধরেন বায়ু দূষণ বন্ধ হবে এবং পরিবেশ সবুজ শ্যামল এই বাংলাদেশটা সবাই দেখতে পারবেন। এই বিষয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা কর্ম পরিকল্পনা হাতে নিছে। বিএনপির আরো পরিকল্পনার মধ্যে আপনারা জানেন, আমরা রাজনৈতিক বাজে কিন্তু যে কোনো একটা সংগঠন একটা কিন্তু ইউনিয়নের প্রধান, একটা সমাজের মধ্যে একটা ওয়ার্ড সভাপতি প্রধান, কিন্তু রাষ্ট্রের মধ্যে আরো গুরুত্বপূর্ণ একটা মসজিদ, মাদ্রাসা, এই যে ধর্মীয় যে ব্যাপারগুলো আমরা এটা মুসলিম কান্ট্রি, সবার কিন্তু একটা ধর্মীয় চেতনা আছে। আমাদের এখন পর্যন্ত প্রত্যেক সমাজে দেখা যায় যে মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে কিন্তু অমূল্যায়ন করা হয়। 4-6 হাজার টাকা বেতন দেয়, এর মধ্যে রেটে দিয়ে তাদের
পরিবার ভালোভাবে চলতে পারে না। বিএনপির একটা কর্ম পরিকল্পনা আছে, এই পরিকল্পনার মাধ্যমে প্রত্যেক মসজিদের এই মুয়াজ্জিন ইমামদেরকে একটা ফাউন্ডেশন, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে একটা ভাতা দিবে। এই ভাতার কারণে অন্তত নির্দিষ্ট অন্তত ওই মসজিদের ইমাম মুয়াজ্জিনরা ভালোভাবে সংসার পরিচালনা করতে পারবে। এইটা বিএনপি যদি ক্ষমতায় যায়, রাষ্ট্র ভালোভাবে এই পরিকল্পনার মাধ্যমে কিন্তু রাষ্ট্রটা পরিচালনা করবেন এবং ইমাম মুয়াজ্জিনের জন্য একটা ভাতা করবে। এটা কিন্তু আমাদের সর্বস্তরের লোকজনদেরকে জানাই দিতে হবে যে বিএনপি একটা ভালো একটা পরিকল্পনা করছে। এটা কিন্তু যদি জনগণ না জানে তাহলে জনগণ আমাদেরকে কেন ভোট দিবে? আমার দৃষ্টিতে এগুলো জনগণের জানা উচিত। এরপরে আপনারা জানেন দেশটা কিন্তু এখন ওই উন্নয়ন করতে হলে ওই কবি বলেছেন, তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমরা তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দিব। দেশকে উন্নয়ন করার জন্য কিন্তু শিক্ষার বিকল্প নাই। এই শিক্ষাটা আমাদের এই দীর্ঘ সময়ে যারা ক্ষমতায় ছিল শিক্ষা ব্যবস্থাকে এমন বাজে ধ্বংস করে গেছে। 96 ওই আমলটা ছিল নকলে ভরপুর। আপনারা অনেকে জানেন, যারা একটু বয়স আমার বয়সই হবেন, আমি যেহেতু 2006 সালের বেশ, তখন আমাদের একজন মন্ত্রী ছিল এহসানুল হক মিলন, চাঁদপুর বাড়ি। উনি প্রথম ঘোষণা দিয়েছেন নকল মুক্ত বাংলাদেশ। এই নকল মুক্ত বাংলাদেশের কারণে এখন বাংলাদেশের শিক্ষাটাকে তার উন্নত জায়গায় নিয়ে গেছে। সবাই চিন্তা করছে না নকল করে তার পাস করা যেত না, আমাদেরকে পড়ালেখাই করা লাগবে। আগে চিন্তা করতে আমরা নকল করে পাস করবো, এরপরে যখন নকল বন্ধ হয়ে গেছে চিন্তা করছে যে আমরা পড়ালেখা না করি আর উপায় নেই। এইটার পরে পরবর্তী যারা সরকার ক্ষমতায় আসছে ওরা শিক্ষাটাকে এমন বাজে ধ্বংস করে দিছে। এরপরে একেবারে শেষ করতে করতে অটোপাস পর্যন্ত আসছে। অটোপাস মানে আপনি পরীক্ষা দিলেন না, পাস হয়ে গেলেন, চাকরি পেয়ে গেলেন। এটার একটা জাতি যদি শিক্ষা জাতির মেরুদণ্ড, তাহলে আমাদের মেরুদণ্ডটাই ভেঙে দিছে। ওইখান থেকে আমাদেরকে উঠিয়ে আসা লাগবে। যার কারণে আমাদের রাষ্ট্রনায়ক সিদ্ধান্ত নিয়েছেন আমাদেরকে প্রতিটা স্কুল কলেজে মাল্টিমিডিয়া ক্লাস করবে এবং অনলাইনে আইটিতে রাষ্ট্রকে উন্নয়নের শিখরে নেওয়ার জন্য যা যা পরিকল্পনা আছে ওই শিক্ষা খাতে ওই পরিকল্পনা নেওয়া আছে। এরপরে আপনারা জানেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র আরাফাত রহমান কুকো, মরহুম আরাফাত রহমান কুকো ছিল ক্রীড়াবিদ। উনি সবসময় খেলাধুলা এবং বিসিবির প্রেসিডেন্ট ছিলেন। তো ওনার হাত ধরে ক্রিকেটটাকে কিন্তু একটা উন্নয়ন অবস্থায় নিয়ে গেছেন। এটা এখন বাংলাদেশের মধ্যে প্রধান এবং জনপ্রিয় একটা খেলা। এই খেলাকেও কিন্তু পেশা হিসাবে নেওয়া যায়। আপনারা জানেন এই ওয়ার্ল্ডের মধ্যে ক্রিকেটাররা অনেক কিন্তু দেখা যায় যে অনেক স্যালারি পায়, সম্মানে কিন্তু সাধারণ মানুষের বাংলাদেশের এই গ্রেডের চেয়ে অনেকে স্যালারি বেশি। মানে স্যালারির তো কিছু স্ট্রাকচার হয়, প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী এভাবে 16-17 পর্যন্ত এভাবে থাকে। এর মধ্যে প্রথম শ্রেণীর এ গ্রেডের চেয়ে কিন্তু এই ক্রিকেটারদের স্যালারি বেশি। আমাদের এই রাষ্ট্রনায়ক এই খেলাকে পেশা হিসাবে ইস্টাবলিশ করবে এবং মানুষের মনোবল বৃদ্ধি হয়। এবারে প্রতিটা স্পোর্টে যেমন ক্রীড়া যত কিছু করা দরকার, এবারে বিস্তারিত আমি বলতে চাইলে অনেক কথা, একটা পরিকল্পনা আছে ক্রীড়াকে পেশা হিসাবে নেওয়ার জন্য। এছাড়া আরো অনেকগুলো আছে, আমি সংক্ষেপে বলি যেহেতু সময় স্বল্পতা। আমার অনেক সিনিয়র লিডার আছে আপনাদের সামনে কথা বলবেন। এই মেধাভিত্তিক সরকারি নিয়োগ এতদিন চলছে কোটায়। একটা দেশের যদি 60-70% কোটায় চলে যেত তাহলে প্রকৃত মেধাবী যারা তারা কিন্তু সরকারি চাকরি পায় নাই। অনেক শিক্ষিত বেকার রিক্সা চালায় জীবন যাপন করছে, এটা আপনারা সবাই জানেন। তো রাষ্ট্র এভাবে চলতে পারে না। এই কারণে আমাদের দেশনায়ক তারেক রহমান শিক্ষা নিয়ে এবং মেধা নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে মেধাভিত্তিক কিন্তু সরকারি চাকরি করবে। এখন একজন শিক্ষককে বলেন ওনার যদি মেধা না থাকে উনি ভালোভাবে মেধাবী ছাত্র কিভাবে তৈরি করবেন? তো আর একজন যদি মেধাভিত্তিক একটা লোক আর অন্যদের তুলনায় অনেক তফাৎ। তো আমাদের আগামী নিয়োগগুলা বা আমরা যদি বিএনপি যদি সরকার ক্ষমতা যায়, বিএনপির পরিকল্পনার মধ্যে আছে মেধাভিত্তিক নিয়োগ দিবে। এরপরে উন্নয়ন প্রকল্পে কর্মসংস্থান সৃষ্টি করা। আচ্ছা, এখন আপনি এই যে কর্মসংস্থান, আমি সহজ একটা কথা বলি, একটা জায়গায় যদি একটা গার্মেন্টস হয়, হাজার হাজার কর্মী সেখানে কাজ করে, হাজার হাজার ফ্যামিলি যেমন চলে, এরকম বিএনপির পরিকল্পনার মধ্যে অনেকগুলা মানে কর্মসংস্থানের ব্যবস্থা করছে। আমি সংক্ষেপ করতেছি। এই কর্মসংস্থানের মাধ্যমে
কেউ বেকার থাকবে না, ঘরে ঘরে প্রতিটা ফ্যামিলি সরকারের জন্য কি রয়েছে, বেসরকারি চাকরি হলেও হবে এবং স্বায়ত্তশাসিত চাকরি হবে। ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তার সহায়তা, আপনাকে 20,000 টাকা দিয়ে একটা পান দোকান দিলেন, তাহলে আপনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বড় ব্যবসায়ী হওয়া লাগবে এমন কোনো কথা নেই। পান দোকানদাররা কি চলে না জীবন যাপন করে না? এটার জন্য এই ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তার সহায়তা করবে দিন। এরপরে তথ্য প্রযুক্তি, এটা নতুন শিল্প, এখন পুরা ওয়ার্ল্ডটা আছে মানুষের হাতের মুঠে তথ্য প্রযুক্তি। এই ক্ষেত্রে বিএনপির যথেষ্ট সাইবার নিরাপত্তা, আউটসোর্সিং এবং ডাটা প্রসেসিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে অনেকগুলো পদক্ষেপ নেওয়া আছে। এটা ভবিষ্যতে আমরা হয়তো আরো এই 22 তারিখের পরে এগুলো নিয়ে আমরা যেহেতু ওয়ার্ডে ক্যাম্পেইন করলে আমরা এগুলা সেখানে প্রচার করবো ইনশাআল্লাহ। এরপর বিদেশি কর্মসংস্থানের জন্য ভাষা এবং দক্ষ প্রশিক্ষণ। আপনারা জানেন আমাদের আশপাশে অনেক রাষ্ট্র আছে, উত্তর কোরিয়া স্যালারি পড়ে 1.5 লাখ থেকে 2 লাখ শুরু থেকে, কিন্তু সেখানে প্রথম শর্ত ভাষা। আমাদের পাশে আছে জাপান, এশিয়া মহাদেশের মধ্যে সর্বপ্রথম পূর্বে দেশ, সূর্যোদয় হয় কিন্তু জাপানের 1,80,000 থেকে উপরের দিকে স্যালারি, কিন্তু ওদের প্রথম শর্ত কিন্তু ভাষা। আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের দেশ নায়ক তারেক রহমান এই ব্যবস্থাটা করেছে, অন্তত ভাষার উপরে দক্ষতা অন্তত নিশ্চিত করবে এবং বাধ্যতামূলক করবে। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের প্রশিক্ষণ এবং ক্যারিয়ার সেন্টার খুলবে। যেমন আমরা অনেকে আছেন গ্রাজুয়েশন কমপ্লিট করা, আপনি বিএ পাস করে আপনি বেকার। কেন বেকার? আপনি হাতের কোনো কাজ জানেন না। প্রত্যেকটা বিশেষ করে নবম দশম শ্রেণী থেকে শুরু করে আমাদের কারিগরি একটা পার্ট রাখবে, যে পার্টের মাধ্যমে আপনি 9-10 থেকে যে কোনো একটা বিষয় দক্ষ, সুতরাং আপনি চাকরির পরে কিন্তু ওই বিষয়ে কাজ করা আপনার জন্য সহজ, কারণ আপনি কাজ জানেন। এই কারণে এটাকে কারিগরি শিক্ষা বলে। এই শিক্ষাটা নিশ্চিত করবেন। এরপর আছে সবার জন্য ইন্টারনেট সুবিধা। আমি কিন্তু আসলে ইন্টারনেটের উপর নির্ভরশীল হয়ে গেছি। ইন্টারনেট ছাড়া আমাদের কিছু করার থাকে না এখন। তো এই নিশ্চয়তাটা কিন্তু আমাদের তারেক রহমান সবার জন্য ইন্টারনেট নিশ্চিত করবেন এবং চাহিদা ভিত্তিক ও যুগ উপযোগী শিক্ষা যেগুলো আছে এগুলো সব নিশ্চিত করবেন। এই জাতীয় অনেক ব্যাপার আছে, আমরা সংক্ষেপে একটু শেষ করার চেষ্টা করছি এবং বাকি আরো যে গুরুত্বপূর্ণ বিষয় আছে এগুলো আমাদের সিনিয়র লিডাররা বক্তব্য রাখবেন, বক্তব্যের মধ্যে আপনাদেরকে ইনস্ট্রাকশন দিবেন। আমি আপনাদের ইউনিটের প্রেসিডেন্ট হিসাবে আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, 12 তারিখে আমাদের এই নির্বাচনটাকে সবাই কিন্তু হেলা না দেখি গুরুত্ব সহকারে আমরা প্রত্যেক